ম্যাচ জিততে হলে গোল করতে হবে, গোলটা কে করবে? দেখেন, গোল করার মতো ওই প্লেয়ার বাংলাদেশ টিমে নাই, এবং যে 11টা নামানো হয়েছে তাতে গোল করা আরও ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কাছে। যদিও এই টিমে সোহেল রানা সবশেষ যেবার স্টার্ট করেছিলেন এই মাঠে তিনি গোল পেয়েছিলেন ভুটানের এগেনস্টে, যেটা লং রেঞ্জে ফোর্টে একটা দারুণ গোল করেছিলেন। ওটা তাকে হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড কিছুটা হলেও আত্মবিশ্বাস দেবে যে আমি গোল করেছিলাম আমার সবশেষ আন্তর্জাতিক ম্যাচে, এরপর আমি খেলারই সুযোগ পাই নাই, তাহলে ওয়াই নট টুডে। তিনি সেই চেষ্টাগুলো হয়তো করে থাকতে পারেন। আর গোলের জন্য সেই রাকিবের উপর আপনাকে ভরসা করতে হবে, কিন্তু রাকিবের আমার কাছে মনে হয় যে গোল করার চেয়ে বরং তার টার্গেটটা অনেক দিক থেকে থাকবে অপোনেন্টের খেলাটা যদি বিল্ড আপ না হয়। তিনি ওই প্রেসটা করার চেষ্টা করবেন। মিন্টু ভাই আমি শিওর যে আরও ভালো বলতে পারবেন। গোলটা সবসময় যে আপনার একজন স্ট্রাইকারের কাছ থেকে আসতে হবে ঘটনাটা তা না। অনেক সময় আপনার ফরওয়ার্ডরা বা আপনার উইঙ্গার যারা হয়তো কাজ করে ভেতরে ঢুকতে পারেন, এই রকম প্লেয়ারদের কাছ থেকে গোল সাধারণত আসে। আজকালকার ফুটবলে সবসময় যে নাম্বার 9 গোল করেন ঘটনা তা না। একজন কিন্তু দলে নেই, তপু বর্মন, আমাদের সার্জিও রামোস। আমি বলি যে নট অনলি ওর মাঠের স্কিলের কথা বলছি, হি ইজ আ টাওয়ারিং ফিগার, হি ইজ আ লিডার। আপনি দেখবেন প্লেজ উইথ আ লট অফ প্যাশন। মানে এই জায়গাটায় দেখেন তবুর মিসিংটা কোন কোন জায়গায় হবে। লং বলের ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে যাবে। ইনফ্যাক্ট সেট পিস ডিফেন্ডিংয়ের সময়ও কিন্তু তারা কিন্তু প্রচুর কাউন্টার অ্যাটাক বেস ফুটবলটা খেলে। ইনফ্যাক্ট প্রচুর ক্রস জেনারেট হয়। সেট পিস মোমেন্টগুলোতে কিন্তু তপুর ওই মিসিংটা বাংলাদেশের জন্য এই ম্যাচে সবচেয়ে বড় একটা মিসিং হবে, কারণ তপুর হাইটের একটা অ্যাডভান্টেজ থাকে, তার ফিজিক্যালিটির একটা অ্যাডভান্টেজ থাকে। সেই জায়গায় মনে হয় জুলফিকার মিন্টু ভাই বাংলাদেশের একটা লস, বিগ লস। অফকোর্স, কারণ এখানে শাকিল আহাদ তপু খেলছে তারিক কাজীর সঙ্গে, সুতরাং শাকিল আহাদ তপু কীভাবে এটাকে ডিল করবে সেটাও দেখার বিষয়। আরেকটা জিনিস যেটা রিফাত মেনশন করলো, যে ডেফিনেটলি আপনি চাইবেন অপোনেন্টের খেলাটাকে বিল্ড আপটাকে বন্ধ করার জন্য, তাহলে সেখানে আমাদের নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকবে। আমাদের টু সেন্টার ফরওয়ার্ড কীভাবে অ্যাকচুয়ালি অপোনেন্টের প্লে আউট করাটাকে বন্ধ করবে। এখানে অন্য প্লেয়ার স্পেশালি হামজা এবং সোহেল রানা, তাদেরও কিন্তু একটা বিশাল রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি রয়েছে। অ্যাট দ্য সেম টাইম যখন যেটা রিফাত বললো যে যখন আমরা আবার ইন পজিশনে থাকবো, আমাদের পজিশনে বল থাকবে, এই ক্ষেত্রে কখনো কখনো ডিপ রান করার জন্য মোরসালিনকে ডিপ রান করতে হবে ব্যাকলাইনের পিছনে। সো মোরসালিন যদি উইং এরিয়াতে কখনো বল নেয়, রাকিব এবং ফাহিম অ্যাভেলেবেল, এবং রাকিবের যে টেন্ডেন্সি অলওয়েজ কিন্তু ফ্ল্যাঙ্ক অপারেট করে। সো রাকিব যদি অ্যাকচুয়ালি ফ্ল্যাঙ্ক অপারেট করতে যায়, বল সেখানে সে রিসিভ করলো, দেন এখান থেকে মোরসালিন এবং ফাহিমকে অ্যাভেলেবেল থাকতে হবে। ইভেনচুয়ালি অপোজিট যে মিডফিল্ডার সোহেল রানা এবং এই পাশের সোহেল রানা, দুই সোহেল রানাকে ওখানে সাপোর্ট করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এখানে কখনো কোনো একটা থ্রেট তৈরি করতে পারবেন না ডিফেন্সের জন্য। মজার একটা ব্যাপার বলি, মানে এইসব কৌশল এগুলো তো আছেই, এগুলো দিয়ে ম্যাচ তো জিততে হবে। কিন্তু এই যে মিন্টু ভাই আমার পাশে বসে কথা বলছেন, আমি মিন্টু ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না, কারণ এই স্টেডিয়াম আরও ঘন্টা 3-4 আগে থেকে ভরতে শুরু করেছে। এই স্টেডিয়ামের গ্যালারির সমর্থনই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। 11 যাই হোক না কেন, হংকং যত শক্তিশালী হোক না কেন, ট্রাস্ট মি, এই মাঠের একমাত্র শক্তি হচ্ছে বাংলাদেশের এই সমর্থক। যারা গ্যালারিতে আছেন তো আছেন, গ্যালারির বাইরে যারা আছেন, যারা সবাই মিলে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের এই ম্যাচটা দেখার চেষ্টা করছেন। অনেক সময় হয় না যে একটা কালেকটিভ এনার্জি আপনাকে অনেক কিছু পাইয়ে দেয়, এই ব্যাপারটা আসলে ওরকমই, যে একটা কালেকটিভ এনার্জি যদি বাংলাদেশকে ম্যাচটা উতরে দিতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.